সমস্ত পদকে বিশ্লেষণ করলে যেই বড় বাক্য পাওয়া যায়, যে বড় বাক্য পাওয়া যায় সেটাই হলো ব্যাস বাক্য। সেটা কি? ব্যাস বাক্য। সেটা কি? ব্যাস বাক্য। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলোকপাত কোচিং একাডেমি থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা গত ক্লাসে সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি এ নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে পরবর্তী অংশে আমরা বলেছিলাম যে কোন সমাসে কোন পদের অর্থ প্রধান থাকে তা নিয়ে আরেকটি ক্লাস নিব। তো আমাদের ক্লাস নাম্বার 2 এ তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখো এখানে বলা আছে কি সমাসের প্রাথমিক পরিচয় কি। আমরা পরের অংশ পরে আলোচনা করব যে কোন পদে কোন সমাসের অর্থ প্রধান থাকে। তার আগে আমাদের এই প্রশ্নটা জানা খুবই প্রয়োজন। এই প্রশ্ন সম্পর্কে যদি তোমার কোনো প্রকার জ্ঞান না থাকে তাহলে তুমি সমাস নির্ণয় করতে পারবে না। তো প্রথমে আমরা দেখি যে 1 নম্বর একটা লাইন আছে এখানে কি সমাসবদ্ধ পদটিকে কি বলে? সমস্ত পদ বলে। সমাসবদ্ধ পদটিকে কি বলে? সমস্ত পদ বলে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন একটা উদাহরণ দেওয়া যায় কিভাবে, সিংহাসন, এটা ব্যাস বাক্য কি হবে? সিংহ চিহ্নিত যে আসন। সিংহ চিহ্নিত যে আসন সেটা কি? সিংহাসন। এই যে দেখো সমাসবদ্ধ একটা পদ, এই পদটাকে আমরা কি বলবো? সমস্ত পদ। তোমরা এখানে মুখস্থ করে নাও, বুঝবে যখন পরবর্তী লাইনগুলো আমরা ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদের বুঝে আসবে। তাহলে আগে মুখস্থ করো, সমাসবদ্ধ পদটিকে কি বলে? সমস্ত পদ বলে। সমাসবদ্ধ পদটিকে কি বলে? সমস্ত পদ বলে। এই যে সমস্ত পদ, এটা কি সমাসবদ্ধ একটা পদ। তারপরে আসি 2 নম্বরে, সমস্ত পদের প্রথম অংশকে পূর্বপদ এবং পরের অংশকে কি বলে? পরপদ বলে। তো সমস্ত পদ কোনটা? আমরা জানি এটা হলো একটা সমস্ত পদ, একটু আগে পড়েছি আমরা সমস্ত পদ কাকে বলে। তো এটা যদি সমস্ত পদ হয়, এই সমস্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে। প্রথম অংশকে কি বলে? পূর্বপদ বলে। তাহলে প্রথম অংশ হলো সিংহ। প্রথম অংশ কি? সিংহ। দ্বিতীয় অংশ আসন। তাহলে সিংহ আর দ্বিতীয় অংশ আসন। তো এটাকে বলবো আমরা পূর্বপদ, আর এটাকে কি বলবো আমরা? পরপদ। পরপদ কি? পূর্বপদ। আর এটা হলো পরপদ। পরপদের আরেকটা নাম হলো উত্তরপদ। কি? উত্তরপদ। তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে পারে এই সমাস নিয়ে, কিংবা এমসিকিউ থাকতে পারে। ওখানে তোমাদের মাঝে মধ্যে কখনো পরপদ থাকে, কখনো উত্তরপদ থাকে। তুমি যেটা দেখবে সেটাই অ্যানসার করে দিবা, নো প্রবলেম। তাহলে এখানে আমরা বুঝতে পারছি সমস্ত পদের প্রথম অংশে যেটা থাকবে, প্রথম অংশে যে শব্দটা থাকবে সেটা হলো পূর্বপদ, আর পরের যে অংশটা থাকবে সেটা কি? পরপদ বা উত্তরপদ। তারপরে 3 নম্বর লাইনে আমরা দেখি যে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যেই বড় বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। তাকে ব্যাস বাক্য বলে। এই যে সমস্ত পদটা সিংহাসন, এটাকে যখন আমরা বিশ্লেষণ করব তখন আমাদের এখানে একটা কি বেরিয়েছিল? এই যে কিছু না লিখছিলাম ব্যাস বাক্য, এটার নাম কি? ব্যাস বাক্য। এটাই কি বলে? ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত যে আসন তাকে কি বলে? ব্যাস বাক্য বলে। আমরা নিচে আরেকটা উদাহরণ দেখি যে মুখচন্দ্র কি? মুখ, এই সমস্ত যে পদ, এটা কি? এটা সমস্ত পদ। এটা কি? সমস্ত পদ। এই সমস্ত পদকে যখন আমরা বিশ্লেষণ করব তখন একটা বাক্য আসবে। কি আসবে? বড় একটা বাক্য আসবে। ওই বাক্যটা হলো ব্যাস বাক্য। যেমন দেখো মুখচন্দ্র, এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? মুখ চন্দ্রের ন্যায়। মুখচন্দ্রের ন্যায়। মুখচন্দ্রের ন্যায়। এটাকে কি বলি আমরা? ব্যাস বাক্য বলি। এটা কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্য। তাহলে আবার দেখি আমরা কি বলছি, সমস্ত পদকে বিশ্লেষণ করলে। করছি সমস্ত পদকে বিশ্লেষণ, সমস্ত পদকে বিশ্লেষণ করছি। এই সমস্ত পদকে যদি বিশ্লেষণ করি যে বাক্যটা আসবে সেটাকে আমরা কি বলতে পারি? ব্যাস বাক্য বলতে পারি। কি বাক্য বলতে পারি? ব্যাস বাক্য বলতে পারি। এরপরে আসি 4 নম্বরে, যে সকল পদের মধ্যে সমাস হয়, যে সকল পদ দ্বারা সমাস হয়, পদের মধ্যে সমাস হয়
তাদেরকে একসঙ্গে কি বলে সমস্যমান পদ। তাদেরকে একসঙ্গে কি বলতে পারি আমরা সমস্যমান পদ। যেমন দেখো এখানে এই যে সিংহ আর এখানে আসন, এই যে সমস্যমান দুইটা পদ, এগুলোর পদ, এগুলো কি এই যে এই সমস্যমান পদগুলো মিলে যখন একটা সমস্ত পদ হয়েছে তখন এই পদগুলোকে আমরা কি বলবো সমস্যমান পদ। এই পদগুলোকে আমরা কি বলবো সমস্যমান পদ। যেমন দেখো এখানে এই যে মুখ চন্দ্র, এই যে মুখ চন্দ্রের ন্যায়, এই দুটোটা পদ অর্থবোধক বাক্য, অর্থবোধক শব্দ। তো অর্থবোধক শব্দ, প্রত্যেকটা অর্থবোধক শব্দে একটা পদ, যখন এই পদগুলো মিলে গেছে, এই কোন কোন পদগুলো মিলে সমস্ত পদ হয়েছে, এই পদগুলো মিলে, তাহলে এই পদগুলো হলো সমস্যমান পদ। কি পদ? সমস্যমান পদ। এতটুকু তোমাদের ক্লিয়ার? আবার বলতেছি, দেখো সমাসবদ্ধ পদটিকে সমস্ত পদ বলা হয়, সমাসবদ্ধ পদও বলা যায়, এটাকে সমস্ত পদ বলতেছি না আমরা, তো এটাকে আবার আমরা কি বলতে পারি বাংলা ভাষায় সমাসবদ্ধ পদ। এই যে সমাসবদ্ধ পদটাকে কি বলে ব্যাকরণে? সমাসে সমস্ত পদ বলে। এরপরে আসি সমস্ত পদের প্রথম অংশ কি পূর্বপদ। প্রথম অংশে যে মুখ, এটাকে পূর্বপদ বলবে, আর চন্দ্র এটাই কি বলবে পরপদ বলবে। এখানে সিংহ এটা হলো পূর্বপদ, আর আসন এটা কি পরপদ। পরপদকে আবার আমরা কি বলতে পারি উত্তরপদ বলতে পারি। কি বলতে পারি? উত্তরপদ। তারপরে আসি সমস্ত পদকে বিশ্লেষণ করলে যেই বড় বাক্য পাওয়া যায়, যে বড় বাক্য পাওয়া যায় সেটাই হলো ব্যাস বাক্য। সেটা কি ব্যাস বাক্য, সেটা কি ব্যাস বাক্য। তাহলে আবার আমরা বলি যে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বড় বাক্য পাওয়া যায় তাই কি বলে ব্যাস বাক্য বলা হয়। এরপরে আসি যেই সকল পদের মধ্যে সমাস হয়, কি হয়? যেই সকল পদ দ্বারা সমাস হয় তাদেরকে একসঙ্গে কি বলবো আমরা সমসমান পদ। তাদেরকে একসঙ্গে আমরা কি বলবো সমসমান পদ। আমি তোমাদেরকে বোর্ডটা পুরোটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নাও অথবা লিখে রাখো, খাতায় নোট করে রাখো। আমরা যে পরবর্তীতে যে ক্লাসগুলো নিব খুবই ইম্পর্টেন্ট, এই লাইনগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি না পারো কিংবা এগুলো যদি মাথায় না রাখো, মুখস্থ না করো, না পড়ো, তাহলে কিন্তু সমাস আমরা নির্ণয় করতে পারবোই না। অনেকে আমরা বলি যে স্যার সমাস পারি না। সমাস কেন পারো না? কারণ এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকে না। পরপদ কোনটা, পূর্বপদ কোনটা, এই জিনিসগুলো যখন মাথায় না থাকবে তখন সমাস নির্ণয় করতে পারবা না। তোমরা পজ করে উঠে নিবা। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো যে কোন সমাসে কোন পদের অর্থ প্রধান, কোন সমাসে কোন পদের অর্থ প্রধান। প্রথমে কি বললাম? সকল পদের অর্থ প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস হবে। কি সমাস হবে? সকল পদের অর্থ প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস হবে। কি সমাস? আমার সাথে বলা ট্রাই করো। সকল পদের অর্থ প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস হবে। সকল পদের অর্থ প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস হবে। যেমন মা ও বাবা, মা ও বাবা কি হবে একসাথে? মা বাবা, মা ও বাবা, মা ও বাবা, মা বাবা, মা ও বাবা, মা বাবা। ভাই ও বোন, ভাই বোন। দেখো এই যে মা ও বাবা, তুমি কার থেকে কারে বেশি প্রাধান্য দিবে? দোনোজনের অর্থই প্রাধান্য পাচ্ছে, তো সেই জন্য এটা কি দ্বন্দ্ব সমাস। ভাই ও বোন, ভাই থেকে বোনকে ছোট চোখে দেখা যায়? যখন তুমি রিমোট নিয়ে নিবা আর তোমার ভাই বসে থাকবে, হ্যাঁ, তাহলে ভাই ও বোন দুজনই সমান। তাহলে উভয় পদ যদি প্রাধান্য পায় তাহলে সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস। সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। তারপরে আসি 2 নম্বরে, পূর্ব পদের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ভাব সমাস। কোন পদে? পূর্ব পদের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ভাব সমাস। যেমন মরণ পর্যন্ত, কি মরণ পর্যন্ত, আমরণ, কি আমরণ, মরণ পর্যন্ত আমরণ, এটা হলো সমস্ত পদ, এটা হলো ব্যাস বাক্য। তাহলে এই মরণটা এখানে প্রাধান্য পাচ্ছে না? মরণ পর্যন্ত, পর্যন্ত তো এখানে প্রাধান্য পাবেই না। তাহলে মরণ যদি প্রাধান্য পায়, পূর্বপদ যদি প্রাধান্য পায় সেটা কি হবে? অব্যয়ভাব
সমাস। সেটা কি? অব্যয়ভাব সমাস। তারপরে আসি, পরপদের অর্থ প্রাধান্য পেয়ে তিনটি সমাস হয়। কয়টা সমাস হয়? আমার সাথে বলো, ট্রাই করো। পরপদের অর্থ প্রাধান্য পেয়ে তিনটি সমাস হয়। কি কি? দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ। যেমন দেখো, তৎপুরুষ হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা, তাহলে কি হয়? হজ যাত্রা, হজের জন্য যাত্রা, হজ যাত্রা, হজের জন্য যাত্রা, হজ যাত্রা। এগুলো মুখস্থ করে ফেলবা আপাতত। হজের জন্য যাত্রা, হজ, হজ যাত্রা। হজের জন্য যদি যাত্রা হয় তাহলে পরপদ যদি প্রধান হয় তাহলে কি হবে? তৎপুরুষ সমাস। এরপরে আসি আমরা কর্মধারয়ের উদাহরণে। যেমন কর্মধারয়ের উদাহরণ, মুখ চন্দ্রের ন্যায়। মুখ আমরা একটু আগে পড়েছি। মুখ চন্দ্র কি? মুখ কিসের মতো? চাঁদের মতো। তাহলে চাঁদটা কি এখানে ফুটে রয়েছে না? চাঁদটা কি আলো দিচ্ছে, তাহলে চাঁদটা হবে প্রধান। চাঁদটা কি প্রধান, মানে আমার তুলনা করতেছে, কার সাথে তুলনা করতেছে? চাঁদের সাথে তুলনা করতেছে। তাহলে এই চাঁদটাই কি? পরপদ। চাঁদটাই কি? পরপদ। আর এটাই থাকবে কি? প্রধান। আর যদি পরপদ প্রধান হয় আর সেটা কি হবে? কর্মধারয় সমাস। সরি, যদি পরপদ প্রাধান্য হয়, যদি পরপদ প্রাধান্য থাকে তাহলে এটা কোন সমাস হবে? কর্মধারয় সমাস। তারপরে আসি আমরা দ্বিগু। কোনটা? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। যেমন দ্বিগু সমাসে বলে দেয় একটা জিনিস, খুব সহজ একটা টেকনিক। দ্বিগু সমাসে কি? সমাহার থাকবে। কি থাকবে? সমাহার যদি লেখা থাকে, চোখ বন্ধ করে দ্বিগু সমাস। কি সমাস? চোখ বন্ধ করে দ্বিগু সমাস। তাহলে দেখো এখানে কি আছে? তিন মাথার সমাহার। কি? তিন মাথার সমাহার, তে মাথা। কি? তে মাথা। তিন মাথার সমাহার, তে মাথা। তাহলে তিন মাথার সমাহার, তে মাথা। তাহলে এখানে প্রাধান্য পাচ্ছে কি? মাথা প্রাধান্য পাবে না? তিন মাথা আর চার মাথা হোক, তাহলে প্রাধান্য কে? প্রধান কে? মাথা। মাথার হিসাব করতেছি। তাহলে এই মাথা যদি প্রধান হয়, পরপদ তো মাথা, এই পরপদ প্রাধান্য পেলে দ্বিগু। ওকে, এতটুকু ক্লিয়ার? তারপরে আসি আমরা, কোন পদের অর্থ প্রধান না থাকলে সেটা হবে বহুব্রীহি সমাস। গায়ে হলুদ, এটার ব্যাস বাক্য কি? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। অর্থাৎ গায়ে হলুদের যেই অর্থ, মানে গায়ে হলুদ, কিন্তু গায়ে হলুদের কোনো অর্থ ব্যাস বাক্যে প্রকাশ পাচ্ছে না। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অর্থাৎ অনুষ্ঠানের দিকে আমার ফোকাস চলে যাচ্ছে, অনুষ্ঠানের দিকে আমার অর্থ চলে যাচ্ছে। তাহলে অনুষ্ঠান যদি আমার প্রধান হয় আর গায়ে হলুদ যদি অর্থ প্রদান না করে কিংবা অর্থ যদি প্রধান না হয় তাহলে সেটাই কি? বহুব্রীহি সমাস। সেটা কি? বহুব্রীহি সমাস। যে কোনো পদের অর্থ প্রাধান্য না পেলে তাকে কি বলবো আমরা? বহুব্রীহি সমাস। তাই কি বলবো আমরা? বহুব্রীহি সমাস। তাহলে আরেকবার দেখো, সকল পদের অর্থ প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস। যেমন মা ও বাবা, ভাই ও বোন। পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ভাব সমাস। যেমন মরণ পর্যন্ত, আমরণ। তারপরে দেখো, পরপদের অর্থ প্রাধান্য পেয়ে তিনটি সমাস হয়। কি কি? দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ। তারপরে আসি, কোন পদের অর্থ প্রাধান্য না বলে সেটা কি? বহুব্রীহি সমাস। সেটা কি? বহুব্রীহি সমাস। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ক্লাসটা রাখলাম। আর তোমরা এটা ভালো করে দেখে নাও কিংবা লিখে নাও, যেভাবে পারো, যেমনে পারো মুখস্থ করে রাখো। আর কিছু চাই না, যেমনে পারো এই জিনিসটা মুখস্থ করে রাখো। তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে ক্লাস নিব ইনশাআল্লাহ পুরাটা তোমরা বুঝতে পারবা, যা লিখবো তাই বুঝতে পারবা তোমরা। কিন্তু যদি না পড়ো ভাইয়েরা, যদি না পড়ো তোমরা, তাহলে কিন্তু সম্ভব না। পড়তে হবে, মুখস্থ করতে হবে, বারবার বলার চেষ্টা করতে হবে কোন পদের অর্থ প্রধান, কোন পদের অর্থ প্রধান, কোন সমাসে কোন পদের অর্থ প্রধান, তাহলেই তোমরা পারবা। এছাড়া কিন্তু সমাস নির্ণয় করা এতটাও কঠিন না। যদি না পড়ো তাহলে তো কঠিন হয়ে যাবে, এতটাও কঠিন না। তাহলে
তোমরা কি করবা, ভালো করে বাসায় মুখস্থ করে রাখবা। তো আজকে এই পর্যন্তই ক্লাস নিলাম। পরবর্তী ক্লাসে আমরা ব্যাস বাক্য দ্বারা সমাস চেনার উপায়গুলো বলে দিব, যে ব্যাস বাক্যে যদি কি থাকে, কোন টেকনিকে কি, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব সহজ করে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। এখন তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই ভাইদেরকে কমেন্ট করবা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবা, লাইক করে দিবা, একটা কমেন্ট করে দিবা। আর এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আলোকপাত, আলোয় করি জ্ঞান ও মানবতা।